কেউ কেউ বলেন নায়ক, তো কারো কারো কাছে তিনি পরিচিত খলনায়ক হিসেবে। ঘরের ভেতরেও পরে থাকেন সানগ্লাস, গায়ে শোভা পায় ফুল তোলা হাওয়াই শার্ট। বেশভূষা সেকেলে বা হাস্যকর হলেও শামীম ওসমানের মতো লোকও তার ব্যাপারে কথা বলেন বেশ রয়ে শয়ে। বলছিলাম কিং খ্যাত জাকির খানের কথা। নারায়ণগঞ্জের ক্ষমতা ও আধিপত্যের রাজনীতিতে যাদের নাম আছে তাদের মধ্যে অন্যতম সাবেক ছাত্রদল এই নেতা। ৫ আগস্ট সরকার পতনের পর তিনি মুক্তি পেয়েছেন কারাগার থেকে। বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও বাকি ১০ জন নেতার মতো সাধারণ নয় জাকির খানের জীবন। নানা উত্থান পতন ও রহস্যে তার গল্প হার মানায় হলিউডের ক্রাইম থ্রিলারকেও। কেননা হত্যা মামলা থেকে শুরু করে এমন কোনো মামলা নেই যা এই মানুষটার ঝুলিতে পাওয়া যাবে না। নারায়ণগঞ্জের ছেলে হলেও জাকির খানের শৈশবের একাংশ কেটেছে রাজধানীর শান্তিনগর এলাকায়। ১৯৮৮ সালে নারায়ণগঞ্জ হাই স্কুলে ৮ম শ্রেণীতে ১ সপ্তাহ ক্লাস করার পর তিনি বিদায় জানান জাগতিক পড়াশোনাকে, বেছে নেন এক ভিন্ন জীবন। আওয়ামী নেতাদের দাবি জাকিরের বাবা দৌলত খান ছিলেন টানবাজার পল্লীর মহাজন, সংসার চালাতেন তাদের শরীর পোড়ানো টাকায়। এছাড়া তার ছোট ভাই জিকু খানের বিরুদ্ধেও রয়েছে ও মাদক সহ ডজন খানেক মামলা। ফলে কেউ কেউ বলেন শুধু ভাগ্য কিংবা নিয়তি নয়, অপরাধী হবার জন্য সকল উপাদানই ছিল জাকিরের নিজ পরিবারে। ১৯৮৯ সালে জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজে যোগ দেন জাকির। শামীম ওসমানের বড় ভাই ও নারায়ণগঞ্জ ৫ আসনের ৪ বারের এমপি নাসিম ওসমানের হাত ধরেই তার অভিষেক ঘটে রাজনীতিতে। অল্প কদিনে বাগিয়ে নেন পুরো এলাকার ছাত্র রাজনীতির একচ্ছত্র আধিপত্য। ১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতা এলে ফাটল ধরে নাসিম জাকিরের সম্পর্কে। এরপর তিনি বন্ধুত্ব করেন ক্ষমতাসীন দল বিএনপির সাথে। ১৯৯৪ সালের রোজার মাসে বিএনপি নেতা কামাল উদ্দিন মৃধার হাত ধরে নাম লেখান ছাত্র দলে, আর এর বছর দুয়েকের মাথায় লাভ করেন ব্যাপক পরিচিতি। ১৯৯৫ সালে দেওভোগ এলাকার কুখ্যাত সন্ত্রাসী দয়াল মাসুদকে সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে করেন জাকির। ১৯৯৬ সালের কথা, বিএনপি আমলের শেষ দিকে এসে খাজা সুপার মার্কেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হন তিনি। মেলে ৭ বছরের সাজা। তবে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় সেবার ছাড়া পান জেল থেকে। কিন্তু বাইরের আলো বাতাস খুব বেশি দিন স্থায়ী হয়নি তার জীবনে। একই বছর কাশীপুর এলাকায় এক ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে ফের জেলে যান জাকির। হাত বদলে ক্ষমতা তখন আওয়ামী লীগের কাছে। ফলে টানা ৪ বছর জেল খাটেন এই নেতা। ১৯৯৯ সালে স্বল্প সময়ের জন্য মুক্ত হন জাকির। পেয়ে যান নারায়ণগঞ্জের ছাত্রদল সভাপতির পদ। এরপর ২০০০ সালে জাকিরের পৈতৃক সম্পত্তি টানবাজার পল্লী উচ্ছেদ করেন তার পুরনো শত্রু শামীম ওসমান। ভেঙে যায় তার পরিবারের আর্থিক মেরুদণ্ড। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশাল গাড়িবহর নিয়ে অস্ত্রের মহড়া দিয়ে ফের গ্রেফতার হন জাকির। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও প্রায় ৫ মাস কাটেন জেল। এরপর ২০০৩ সালে তিনি আসামি হন বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের ছোট ভাই সাব্বির হত্যা মামলার। নিজের দলীয় লোককে খুন করার পর গোটা বাংলাদেশটাই অনিরাপদ হয়ে ওঠে জাকিরের জন্য। তিনি গা ঢাকা দেন থাইল্যান্ডে। দেশটির সুকুম্বিকে কয়েক কোটি টাকা খরচে গড়ে তোলেন ৮ তলা একটি 3 স্টার হোটেল। প্রায় ১৯ বছর পালিয়ে থাকার পর ফের দেশে ফেরেন ২০২২ সালে। একই বছর অস্ত্রসহ গ্রেফতার হন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। কারো কারো দাবি বারবার জেলে যাওয়ার দরুন কারাগার হয়ে উঠেছে জাকিরের সেকেন্ড হোম। হাসতে হাসতেই তিনি ঢুকে পড়েন হাজতে। আর সেই নির্লিপ্ত হাসি যেন হার না মানার তির্যক চিহ্ন। রহস্যময় মুখের আড়ালে লুকিয়ে রাখেন ভিন্ন কিছু, ইঙ্গিত দেন জাতে ফেরার। চলতি বছরের ১৫ এপ্রিল আবারও মুক্ত বাতাসের ঘ্রাণ পান জাকির। আনন্দ র্যালিতে হাজার হাজার ভক্ত ও নেতাকর্মীদের মাঝে ঘোষণা দেন নারায়ণগঞ্জকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার। একসময় ত্রাস চালানো এই নেতার মুখে এমন কথা শুনে রীতিমতো চোখ কপালে উঠে যায় অনেকের। তবে ভক্তদের হাতের তালিতে সরগরম হয়ে ওঠে সেদিনের নারায়ণগঞ্জ। সবকিছু ঠিক থাকলে সামনে এমপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান জাকির।